আচ্ছা, আমি একটুখানি আগে থেকে শুরু করি, মানে জাস্ট একটা শর্ট রিক্যাপ। মানে অনসেম্বল ওইগুলো ওই পার্টটা বলছি না, কোয়ান্টাম স্ট্যাটিস্টিক্স। তো কোয়ান্টাম স্ট্যাটিস্টিক্সে আমরা দেখেছিলাম যে কাউন্টিংটা হচ্ছে একটা বড় ঝামেলা, কেননা ক্লাসিক্যাল পার্টিকেলগুলোকে আলাদাভাবে আইডেন্টিফাই করা যায়। ঠিক আছে, মানে দুটো বল, সেটা যদি দুটো হুবহু একই রকম দেখতে হয় তাহলেও তার উপরে দাগ দিয়ে এ বা বি লেখা যেতে পারে, অর্থাৎ ক্লাসিক্যাল পার্টিকেল সবসময় ডিস্টিংগুইশেবল। তবে অনেক মিক্স অ্যান্ড ম্যাচের ব্যাপার থাকে, মানে আমি ক্লাসিক্যাল পার্টিকেলটাকে আইডেন্টিক্যাল ধরলাম, আইডেন্টিক্যাল হলে কিরকম হতো, এই সমস্ত ব্যাপার তো থাকেই। যাই হোক, আর আরেকটা হচ্ছে এবার কোয়ান্টাম স্ট্যাটিস্টিক্স, মানে ইটস অল অ্যাবাউট কোয়ান্টাম পার্টিকেল। তো কোয়ান্টাম পার্টিকেলের মেন কথাটাই হচ্ছে যে ওরা এসেনশিয়ালি আইডেন্টিক্যাল। একটা ইলেকট্রন, মানে দুটো ইলেকট্রন, দুটো প্রোটন, দুটো নিউট্রন, দুটো অ্যাটম, এদেরকে কখনোই মার্কিং করা যায় না, তাই ওরা এসেনশিয়ালি আইডেন্টিক্যাল। যখনই এসেনশিয়ালি আইডেন্টিক্যাল হয়ে গেল তখনই হচ্ছে কাউন্টিং এর ব্যাপারটা নানান রকম ভাবে চেঞ্জ হয়ে গেল। যেমন মনে কর আমার যদি তিনটে স্টেট অ্যাভেলেবেল থাকে, তাহলে ক্লাসিক্যাল পার্টিকেলের ক্ষেত্রে যেমন দুজনেই এ বি এখানে আছে, মানে তিনটে বাক্স আর কি, কিংবা হয়তো এখানে এ আছে এখানে বি আছে, কিংবা এখানে বি আছে এখানে এ আছে, তো এরকম নানান রকম পসিবিলিটি থাকতে পারে। মানে কাউন্টিং দা পসিবল স্টেটস। কিন্তু যখনই এরা আইডেন্টিক্যাল হয়ে গেল, অর্থাৎ এ এবং এ, তখনই কি হলো, এই যে এ বি আর বি এ, তার বদলে এটা একটাই স্টেট হয়ে গেল যে এ এবং এ, মানে 2 এবং 3, এটা একটা, মানে দুটো স্টেটের ক্ষেত্রে উদাহরণ দিচ্ছে, এরকম আরো আছে পরবর্তী নিচের যে আরো স্টেটগুলো। তো এই দুটো যেমন ফর এক্সাম্পল দুটো থেকে একটা হয়ে গেল, আগে দুটো ছিল এখন একটা পসিবিলিটি হলো, এটা কাউন্টিং এর একটা ডিফারেন্স। এবার এইটাকে আমি যদি দেখি যে দুটো পার্টিকেল একই স্টেটে আছে, অর্থাৎ এ এ, তো এর মধ্যেও আবার একটা কেস আছে যেটাকে বলা হয় সিমেট্রাইজেশন। এটা রাইফে খুব ভালো আছে, রাইফটা একবার দেখে নিস, সিমেট্রাইজেশন পস্টুলেট। তো দেখা যায় যে মানে পুরো ইউনিভার্সে টোটাল যত ধরনের বেসিক পার্টিকেল আছে তাদের ওয়েভ ফাংশন আইদার সিমেট্রিক হয় বা অ্যান্টিসিমেট্রিক হয়। কারা অ্যান্টিসিমেট্রিক হয়? যাতে স্পিনটা হাফ ইন্টিজার হয়, অর্থাৎ হাফ, 3/2, 5/2 স্পিন। আর সিমেট্রিক কারা? যাদের স্পিনটা ফুল ইন্টিজার হয়, 0, 1, 2, 3 এটসেট্রা। তো যাদের এরকম অ্যান্টিসিমেট্রিক ওয়েভ ফাংশন হয় তারা ফার্মি-ডিরাক স্ট্যাটিস্টিক্স ফলো করে। মানে এগুলোও দেখানো যায়, ফার্মি-ডিরাক স্ট্যাটিস্টিক্স, হ্যাঁ, ফার্মি-ডিরাক ডিস্ট্রিবিউশন ফলো করে, এবং তারা হচ্ছে একই স্টেটে দুটো পার্টিকেল এটা থাকতে পারে না। আর সিমেট্রিকের ক্ষেত্রে এই পার্টিকেলগুলোকে কাউন্ট করতে গেলে বোস-আইনস্টাইন স্ট্যাটিস্টিক্স শিখতে হবে, মানে এই কাউন্টিংগুলোকেই স্ট্যাটিস্টিক্স বলে। এবং এখানে হচ্ছে একই স্টেটে একাধিক পার্টিকেল থাকতে পারে, ইনফ্যাক্ট যত খুশি থাকতে পারে। তো এই ব্যাপারটার উপর বেস করেই আর কি তিন ধরনের স্ট্যাটিস্টিক্স, ম্যাক্সওয়েল বোলজম্যান, বোস-আইনস্টাইন এবং ফার্মি-ডিরাক, তিন ধরনের স্ট্যাটিস্টিক্স। তাহলে দেখ, একা একা কোনো স্ট্যাটিস্টিক্সই ডেভেলপ করেনি, ঠিক আছে, প্রত্যেকটা স্ট্যাটিস্টিক্সেই দুজন দুজন করে সায়েন্টিস্ট। তো আমার একজন স্টুডেন্ট বলেছিল যে দেখুন ওনারা একা একা ডিরাইভ করতে পারেননি, কিন্তু আমরা তো একা একাই করছি। যাই হোক, হোয়াট এভার। তো এবার তো এই ফার্মি-ডিরাক স্ট্যাটিস্টিক্স এক ধরনের ক্যালকুলেশন বা কাউন্টিং, আর বোস-আইনস্টাইন স্ট্যাটিস্টিক্স এটা হচ্ছে অন্য ধরনের কাউন্টিং। কি কাউন্ট করব? মেন আমরা কাউন্ট করব হচ্ছে অ্যাভারেজ নাম্বার অফ
particles in energy state epsilon s। অনেকগুলো অ্যাভেলেবল এনার্জি স্টেট আছে। epsilon 1 2 3 4 5 6। এবার এনার্জি লেভেল এপসাইলন 1 এ n1 আছে, n2 আছে, n3 আছে, n4, n5, n6। টোটাল নাম্বার অফ দ্য পার্টিকেলস ইন দিস সিস্টেম এটা কনস্ট্যান্ট, এটা ধরা যাক ক্যাপিটাল এম। আর টোটাল এনার্জি অফ দ্য সিস্টেম এটাও কিন্তু আরেকটা কনস্ট্যান্ট। ঠিক আছে, মানে এটা হচ্ছে মনে কর মানে পিস অফ কপার, তো তার টোটাল নাম্বার অফ পার্টিকেল তো মানে কিছু একটা ফিক্সড কিছুই হবে, এবং টোটাল এনার্জিটাও কিছু একটা ফিক্সড হবে, কেননা এনার্জিটা তো মেনলি বাইরে থেকে কন্ট্রোল হয় বাই সিস্টেম টেম্পারেচার, প্লাস তুই যদি এটাকে ম্যাগনেটিক ফিল্ডে রাখিস বা ইলেকট্রিক ফিল্ডে রাখিস তো সেইভাবে এর একটা এনার্জি হতে পারে। তো মোট কথা যাই হোক না কেন বাইরে থেকে কন্ট্রোল করছি এবং টোটাল অ্যামাউন্টটা কনস্ট্যান্ট। তা এই দুটো মানে লিমিটেশন আছে, কিন্তু এই লিমিটেশনের আন্ডারে মানে এই দুটো কন্ডিশন স্যাটিসফাই করছে এই সিচুয়েশনেও কিন্তু অনেক রকম কনফিগারেশন হতে পারে। মানে কখনো এখানে তিনটে, মানে এরকম ভাবে দেখানোটা ঠিক না, এখানে তিনটে পার্টিকেল, এখানে দুটো পার্টিকেল, এখানে চারটে পার্টিকেল, এখানে একটা, এখানে তিনটে, এরকম একটা পসিবিলিটি হতে পারে। আবার একটা অন্য কিছু হতে পারে, যেমন এখানে একটা, এখানে দুটো, এখানে তিনটে, এখানে একটা, এখানে দুটো, এরকমও কিছু একটা হতে পারে। টোটাল কি সেম হলো? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। তো ব্ল্যাকটা যেমন একটা পসিবল কনফিগারেশন, রেড যেমন একটা অন্য পসিবল কনফিগারেশন। তো মানে কেমন কতগুলো পসিবল অ্যারেঞ্জমেন্ট আছে সেটা আমাকে এইটা খেয়াল রাখতে হবে যে যদি বোস আইনস্টাইন হয় তাহলে আমি একই এনার্জি লেভেলে মোর দ্যান ওয়ান পার্টিকেল রাখতে পারি, যদি ফার্মি ডিরাক হয় তাহলে একটা এনার্জি লেভেলে একটাই পার্টিকেল থাকবে। তো এই দুটো তাহলে অরিজিনাল পার্টিকেল মানে কাকে নিয়ে কাজ করছি, যেমন কপারের ক্ষেত্রে আমি হয়তো ইলেকট্রনকে নিয়ে কাজ করছি, তখন যেমন একটা এনার্জি লেভেলে আমি এতগুলোকে অ্যালাউ করব না। কিন্তু আমি যদি কুপার পেয়ারকে নিয়ে কাজ করি, কুপার পেয়ার তোরা তো সলিড স্টেটে পড়েছিলি কি যে একটা ইলেকট্রন ইলেকট্রন পেয়ার, এক জোড়া ইলেকট্রন, তো তাদের স্পিনটা কিন্তু ফুল ইন্টিজার। তা কুপার পেয়ারের ক্ষেত্রে কিন্তু একটা এনার্জি লেভেলে মোর দ্যান ওয়ান পার্টিকেল থাকতে পারে। তো মোট কথা হচ্ছে কি যে ক্যাপিটাল এন আর ক্যাপিটাল ই তো ফিক্সড, কিন্তু এই n1 n2 n3 এরা কিন্তু কেউ ফিক্সড না, অনেক রকম পসিবিলিটি হতে পারে। ডিফারেন্ট পসিবিলিটিস are called different configurations। এক একটা পসিবিলিটিকে এক একটা কনফিগারেশন বলি। ব্ল্যাকটা একটা কনফিগারেশন, আবার রেড দিয়ে যেটা দেখেছি সেটা হচ্ছে অন্য আরেকটা কনফিগারেশন। তো এই হচ্ছে ব্যাপার। তা এই বিভিন্ন রকম পসিবল কনফিগারেশনের জন্য মানে অল পসিবল কনফিগারেশনকে আমি যদি
কনসিডার করি, মানে এগুলোই হচ্ছে মানে এক একটা অনসেম্বল মেম্বার, মানে অনসেম্বলের যেটা কনসেপ্ট আর কি। বিভিন্ন পসিবল কনফিগারেশন নিয়ে আমি এক একটা অনসেম্বল বানালাম। তো এই যে এত রকম পসিবিলিটি আছে, সমস্ত রকম পসিবিলিটি মিলিয়ে আমি গড়টা কি পাচ্ছি, এইটা হচ্ছে আমার প্রশ্ন। মানে এইটা মনে রাখতে হবে যে এনএসটা কিন্তু অ্যাকচুয়ালি ফিক্সড নয়, এনএস এর কিন্তু অনেক রকম পসিবিলিটি আছে, কিন্তু তার একটা গড় আছে, অ্যাভারেজ, যেটা একটু আগে বলছিলাম যে আমরা ক্যালকুলেট করতে চাই, কোথায় বলছিলাম, আমরা ক্যালকুলেট করতে চাই অ্যাভারেজ নাম্বার অফ পার্টিকেলস ইন এনার্জি স্টেট এপসাইলন এস। তো এইটা হচ্ছে ব্যাপার যে বিভিন্ন পসিবল কনফিগারেশন আছে, যেমন একটা ক্লাসে কোনোদিন 5টা স্টুডেন্ট আসে, কোনোদিন 2টো স্টুডেন্ট আসে, কোনোদিন 8টা স্টুডেন্ট আসে, তার যেমন একটা অ্যাভারেজ হয়, বিভিন্ন পসিবিলিটি যেহেতু আছে, তো এরকমই ব্যাপারটা আর কি, মানে এই ধরনের ব্যাপার। তো সমস্ত পসিবিলিটির উপর অ্যাভারেজ করলে গড়ে এনার্জি লেভেল যদি এপসাইলন এস হয়, তাহলে গড়ে সেখানে অ্যাভারেজ, অন অ্যান অ্যাভারেজ কতগুলো পার্টিকেল থাকে, এইটাই আমরা বার করতে চাইব। এটাকে 3 ভাবে বার করা যায়, ঠিক আছে, এই এনএস বার। একটাকে বলা হয়, মানে বেসিক্যালি এই গোটা জিনিসটা কিন্তু বেসিক্যালি গ্র্যান্ড ক্যানোনিক্যাল অনসেম্বলের, মানে গ্র্যান্ড ক্যানোনিক্যাল অনসেম্বল দিয়ে ডেসক্রাইব করলেই ব্যাপারটাকে আর কি ঠিকভাবে ডেসক্রাইব করা যায়। কারণ এই যে ইন্ডিভিজুয়াল এনার্জি লেভেল, এদের নাম্বার অফ পার্টিকেল তো ফিক্সড নয়, 2টো পার্টিকেল থাকতে পারে, 8টা পার্টিকেল থাকতে পারে, 10টা পার্টিকেল থাকতে পারে। তাহলে কোনো একটা পার্টিকুলার এনার্জি লেভেল, তার করেসপন্ডিং যে নাম্বার অফ পার্টিকেলস, এটা যেহেতু ফিক্সড নয়, বা বিভিন্ন এনার্জি লেভেলের মধ্যে আবার নাম্বার অফ পার্টিকেলগুলো যাতায়াত করছে, ফলে অ্যাকচুয়ালি এই অনসেম্বলটা গ্র্যান্ড ক্যানোনিক্যাল অনসেম্বল দিয়ে ডেসক্রাইব করলেই সব থেকে ভালো হয়। কিন্তু যেহেতু এখানে আবার পুরো সিস্টেমটা, গোটা সিস্টেমটার এনার্জি এবং নাম্বার অফ পার্টিকেল যেহেতু কনস্ট্যান্ট, মানে আমরা কি জানি, যদি ইভিএন কনস্ট্যান্ট থাকে তাহলে সেটাকে বলে মাইক্রো ক্যানোনিক্যাল, যদি টিভিএন কনস্ট্যান্ট থাকে তাহলে সেটাকে বলে ক্যানোনিক্যাল, এবং যদি মিউ ভি এন কনস্ট্যান্ট থাকে, এই না সরি, যদি টি ভি মিউ কনস্ট্যান্ট থাকে তাহলে সেটাকে বলে গ্র্যান্ড ক্যানোনিক্যাল। কোনো একটা মানে যেই সিস্টেমটাকে আমি স্টাডি করছি তার ক্ষেত্রে। তো সাধারণ মানে অ্যাকচুয়ালি এই সিস্টেমটাকে গ্র্যান্ড ক্যানোনিক্যাল অনসেম্বল, মানে দেখ অনসেম্বলটা কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে অনসেম্বলটা কিন্তু আমাদের চয়েস, ensemble is our choice, কেননা প্রত্যেকটা সিস্টেমই সময়ের সঙ্গে সঙ্গে ডেভেলপ করে, সিস্টেমটা সময়ের সাথে সাথে চেঞ্জ হয়, চেঞ্জেস উইথ টাইম। তো সেই বিভিন্ন টাইমের সঙ্গে বিভিন্ন সময় যে বিভিন্ন রকম অবস্থা হচ্ছে, সেইগুলোকেই এক একটা অনসেম্বল ধরে ধরে আমরা অনসেম্বল বানাই। তো বেসিক্যালি এই যে প্যারামিটারগুলো আছে, অর্থাৎ ই ভি এন টি মিউ ইত্যাদি, তো আমরা আমাদের সিস্টেমগুলোকে একটুখানি কি বলবো, মানে সিস্টেমের প্যারামিটারগুলোকে একটুখানি এদিক ওদিক করে আমরা ক্যানোনিক্যাল অনসেম্বল হিসাবেও, মানে ক্যানোনিক্যাল অনসেম্বলও বানাতে পারি যদি আমি টিভিএন কে ফিক্সড রাখি আর কি, বা আমি যদি এমনভাবে সিস্টেমটাকে ডিজাইন করি যাতে ইভিএন ফিক্স থাকে, তখন আমি মাইক্রো ক্যানোনিক্যাল হিসাবেও এটাকে ডেসক্রাইব করতে পারি, আবার গ্র্যান্ড ক্যানোনিক্যাল হিসাবেও কোনো একটা সিস্টেমকে ডেসক্রাইব করতে পারি। অবশ্যই এটা সবার ক্ষেত্রে একই ফর্মুলা অ্যাপ্লিকেবল হবে না,
মানে কিছু কিছু সিস্টেম হয়তো এমন পাবি যেটাকে তুই শুধু ক্যানোনিক্যালি বলতে পারবি, অন্য কিছু বলতে পারবি না। আবার কিছু কিছু সিস্টেম থাকে তাদেরকে অনেক রকম ভাবেই বলা যায়। যেমন এইটার কথা যেমন বলছি, যেখানে কি প্রত্যেকটা এনার্জি লেভেল, অনেক এনার্জি লেভেল অ্যাভেলেবেল, কারোরই নাম্বার অফ পার্টিকেলস ফিক্সড নয়। তো এইভাবে যদি আমি ব্যাপারটাকে ভাবি, তাহলে আমি এটাকে গ্র্যান্ড ক্যানোনিক্যাল অনসেম্বলই ভাববো। কিন্তু আমি যদি এই প্রবলেমটাকে একটু অন্যরকম ভাবে ভাবি, যে এখানে যেহেতু পুরো সিস্টেমের এনার্জি আর এনটা কনস্ট্যান্ট, তা এই ই এবং এই এনটাকে ধরে যদি আমি প্রবলেমটাকে ভাবি, তখন আবার এটাকে মাইক্রো ক্যানোনিক্যাল স্ট্রাকচারেও সলভ করা সম্ভব। যদিও যেইভাবেই আমি অনসেম্বলটাকে বানাই না কেন, আমার রেজাল্ট একই আসবে, রেজাল্ট উইল বি সেম। তো ই আর এন কনস্ট্যান্ট, এইটা হচ্ছে বেসিক্যালি দুটো কনস্ট্যান্ট ইকুয়েশন। এটা একটা ইকুয়েশন আর এটা হচ্ছে আরেকটা ইকুয়েশন। তো এই দুটো কনস্ট্যান্ট ইকুয়েশনকে ধরে ল্যাগ্রাঞ্জ মাল্টিপ্লায়ার ইউজ করে এফডি এবং মানে ওই যে এনএস বার, সেটা ক্যালকুলেট করা যায়। এটা তো এর আগে মোটামুটি দুটো ক্লাসে ডিসকাস করেছিলাম, সেটা একটু দেখে নিস। তবে এই এই মানে ক্যালকুলেশনটা খুব একটা পপুলার নয় আর কি, ঠিক আছে? কেননা মানে এটা একটুখানি আর কি, মানে আর এনটা পুরো সিস্টেমের কনস্ট্যান্ট বলে মাইক্রো ক্যানোনিক্যাল ধরে নিলাম, এই আর্গুমেন্টটা খুব একটা সায়েন্টিস্ট মহলে পপুলার না। এমনিতে এটা আরো অনেক ক্যালকুলেশন আছে, মানে এই যে তোরা পড়িস, মানে এমনি তো ইলেকট্রনিক্সেও মনে হয় এই জিনিসটা পড়েছিস, যে এফ ই মানে ফার্মি ডিরাক স্ট্যাটিস্টিক্স 1 বাই e to the power epsilon minus mu by kt plus 1। তো এই যে একটা সরল ফর্মুলা, এইটার কিন্তু অ্যাটলিস্ট 5-6টা ডেরিভেশন আছে, 5-6টা আলাদা আলাদা ডেরিভেশন। মানে এখনো লোকে নানান রকম নতুন নতুন স্টাইলে ডিরাইভ করে। এই 5-6টার মধ্যে একটা হলো ইআরএন কনস্ট্যান্ট ধরে ল্যাগ্রাঞ্জ মাল্টিপ্লায়ার ইউজ করে এনএস বার করা, যেটা মাইক্রো ক্যানোনিক্যাল অনসেম্বল। আর এটা একটা, আরেকটা হতে পারে জিনিসটাকে ক্যানোনিক্যাল অনসেম্বলের মতো ট্রিট করে একটা ক্যালকুলেশন। আরেকটা হতে পারে অ্যাকচুয়ালি যেটা করা উচিত, গ্র্যান্ড ক্যানোনিক্যাল সিস্টেম ধরে গ্র্যান্ড ক্যানোনিক্যাল পার্টিশন ফাংশন লিখে ব্যাপারটাকে সলভ করা যেতে পারে। এই হলো তিনটে। আরো কিছু কিছু অ্যাডভান্সড আছে, সেটা এখন দরকার নেই, সেটা হয়তো মাস্টার্সে পড়বে। তো এই দুটো আমরা মেনলি দেখব, ঠিক আছে? মানে একটু ক্যানোনিক্যাল অনসেম্বলের স্টাইলে ব্যাপারটাকে ট্রিট করা। তো কিরকম ব্যাপারটা, ক্যানোনিক্যাল অনসেম্বলে আমরা জিনিসটাকে কি করতাম? আচ্ছা, যখন আমরা ক্যানোনিক্যাল অনসেম্বলে চলে যাব, তখন কিন্তু আমরা এই ব্যাপারটা ভুলে যাব যে ইটা কনস্ট্যান্ট, ঠিক আছে? এই কোশ্চেনটা এখন আর আসবে না, এই কনস্ট্যান্টটা এখন আর আসবে না। আচ্ছা, তো ক্যানোনিক্যাল অনসেম্বল অনুযায়ী এনএস বার এটা কি হওয়া উচিত? সাম ওভার ns e to the power minus beta e to the power minus beta e r। এই r হচ্ছে একটা পার্টিকুলার কনফিগারেশন। কিরকম? এই যেমন এখানে বলছিলাম যে ব্ল্যাকটা যেমন একটা পার্টিকুলার কনফিগারেশন, এখানে 3টে আছে, এখানে 2টো আছে, এখানে 4টে আছে। আবার আরেকটা কনফিগারেশন হতে পারে এখানে 2টো আছে, পরেরটাতে 3টে আছে, এই টাইপের। তো যে কোনো একটা পার্টিকুলার কনফিগারেশনের করেসপন্ডিং এনার্জি আর, এবং আমাকে সাম করতে হবে অল পসিবল আর এর উপর, যতগুলো আর এর পসিবিলিটি আছে। তার মানে অল পসিবল কনফিগারেশনের উপর আমাকে বেসিক্যালি সামেশনটা করতে হবে। আর
নিচে হবে e টু দ্য পাওয়ার মাইনাস বিটা ER। ঠিক আছে, ক্যানোনিক্যাল এনসেম্বলে আমরা এক্স্যাক্টলি যেভাবে করতাম, এবং এখানে আমরা বিটা ইউজ করছি, অর্থাৎ আমরা ধরে নিচ্ছি টি কনস্ট্যান্ট। ক্লিয়ার? তা এটাকে যদি ভেঙে লিখি, তাহলে সাম ওভার ns to the power minus beta n1 epsilon 1 n2 epsilon 2 ns epsilon s এরকম এরকম করে চলছে। নিচে e to the power minus beta n1 epsilon 1 into epsilon 2 এরকম এরকম করে ns epsilon s এরকম করে চলছে। সামেশন কি হবে? n1 n2 এদের যত রকম পসিবল ভ্যালু আছে, n1 n2 এদের যত রকম পসিবল ভ্যালু আছে, মানে ডিফারেন্ট কনফিগারেশন বলতে তো n1 n2 এদের আলাদা আলাদা পসিবল ভ্যালুগুলোই বোঝায়, মানে যত রকম পসিবিলিটি আছে ততগুলো। ঠিক আছে, আচ্ছা এবার এটাকেই একটুখানি, মানে এটা আমার লাস্ট ক্লাসে যেই জিনিসটা ছিল সেটা হচ্ছে এটাকেই একটুখানি আমরা, মানে এটা হচ্ছে অরিজিনাল ফর্মুলাটা। তা এরপর এখান থেকে আমরা কি করেছিলাম, আমরা ফোটন স্ট্যাটিস্টিক্স এর ক্যালকুলেশন করেছিলাম। ফোটন স্ট্যাটিস্টিক্স এর ক্যালকুলেশন ওই ns এপসাইলন s এই টার্মটাকে আলাদা করে উপর নিচে কেটে গেল, যেহেতু এই সিরিজটা ইনফিনিটি অবধি চলছে। ফোটন স্ট্যাটিস্টিক্স এর ক্ষেত্রে মনে রাখতে হবে যে টোটাল নাম্বার অফ photons is not conserved. ফোটন কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের কোয়ান্টাম, এবং যখন খুশি তৈরি হয়, যখন খুশি অ্যাবজর্বড হয়, যখন খুশি ডিস্ট্রয়েড হয়। টোটাল নাম্বার অফ ফোটন কিন্তু কখনোই কনজার্ভ নয়। যেহেতু এটা কখনোই কনজার্ভ নয়, তাই এই সিরিজটাও ইনফিনিটি অবধি চলবে, এবং তারপর এটা আমার লাস্ট ক্লাসের ভিডিওটা দেখলে বুঝে যাবি যে উপর নিচে কাটাকুটি হয়। যাই হোক, মোট কথা ফোটন স্ট্যাটিস্টিক্স এর ক্ষেত্রে আমরা রেজাল্টটা পেয়েছিলাম, আমাদের প্ল্যাঙ্ক ডিস্ট্রিবিউশন যা সেটাই আমরা পেয়েছিলাম। ns bar is equal to 1 by e to the power beta epsilon s minus 1. ঠিক আছে, এটা only for photons। আচ্ছা এবার ফার্মি ডিরাক স্ট্যাটিস্টিক্স এর ক্ষেত্রে যদি আমি ভাবি, তো প্রথমত ফোটন বাদ দিয়ে, ফোটনের ক্ষেত্রেই একমাত্র এই ঘটনাটা ঘটে যে টোটাল নাম্বারটা কনজার্ভড হয় না, আদারওয়াইজ অন্যান্য পার্টিকেলের ক্ষেত্রে কিন্তু কনজার্ভড হয়। যেমন টোটাল নাম্বার অফ ইলেকট্রনস, এটা তো একটা সিস্টেমের ক্ষেত্রে যদি আমি তাকে বাইরে থেকে ইলেকট্রন দেওয়া নেওয়া না করি, তাহলে টোটাল নাম্বার অফ ইলেকট্রনস ফিক্সড। তাহলে ফার্মি ডিরাকের ক্যালকুলেশনের সময়, অর্থাৎ এই ক্যালকুলেশনটা আমি যখন করব, এই ক্যালকুলেশনটা, তখন আমাকে একটু কেয়ারফুল হতে হবে, কারণ টোটাল নাম্বার অফ পার্টিকেলস সেটা একটা কনস্ট্যান্ট। ঠিক আছে, এবং তাহলে টোটাল নাম্বার অফ পার্টিকেলস ইজ আ কনস্ট্যান্ট, এবং nr এর পসিবল ভ্যালু হয় 0 নয় 1 ফর এভরি। কারণ আগেই বলেছি স্পিন অফ পার্টিকেলগুলো ফার্মি ডিরাক স্ট্যাটিস্টিক্স ফলো করে, এবং একটা স্টেটে একটার বেশি পার্টিকেল থাকতে পারে না। তাহলে হয় একটা স্টেটে কিছুই থাকবে না, আর নয় একটা স্টেটে একটাই পার্টিকেল থাকবে। এই দুটোই এনআর এর পসিবিলিটি, এনআর বা এনএস, ওই যাই হোক যেটা দিয়েই বলি না কেন। তা এই জিনিসটাকেই আমি যখন একটু ভেঙে লিখবো, এইটা এবং
n r equal to 0 কিংবা 1। তো এইটাকেই আমি যখন ভেঙে লিখব তখন ব্যাপারটা এইরকম হবে যে একবার ns এর ভ্যালুটা, nr আর ns তো অ্যাকচুয়ালি একই জিনিস, তার মানে ns এর ভ্যালু হয় 0 হবে নয় 1 হবে। তাহলে একবার ns এর ভ্যালু 0 হবে, তা যখন ns এর ভ্যালু 0 হবে তখন তো এটা 0, তাহলে ভুলে যাই বাকিটা। আর যখন ns এর ভ্যালু 1 হবে তখন আমাকে লিখতে হবে 1 ইন্টু e টু দ্য পাওয়ার মাইনাস বিটা এপসাইলন এস, এই যে এই টার্মটার জন্য এই টার্মটা কি আছে, e টু দ্য পাওয়ার মাইনাস বিটা ns এপসাইলন এস। তাহলে ns এর ভ্যালু যখন 1 তখন এটা হয়ে গেল e টু দ্য পাওয়ার মাইনাস বিটা এপসাইলন এস। এবার তার সঙ্গে বাকি যে পোর্শনটা থেকে গেল সেইটাকে আমি লিখছি zs n মাইনাস 1। এটার মানেটা কি? এটার মানে হলো sth স্টেটে একটা পার্টিকেল আছে, তাহলে এই স্টেটটাকে বাদ দিয়ে আদার যে স্টেটগুলো সেখানে n মাইনাস 1টা পার্টিকেল আছে। তাহলে আমি যখন এই জিনিসটা সামেশনটা ক্যালকুলেট করছি, সাম ওভার e টু দ্য পাওয়ার মাইনাস বিটা n1 এপসাইলন 1 m2 এপসাইলন 2 ইত্যাদি, তখন সামটা করার সময় আমি এসএথ স্টেটটাকে বাদ দিচ্ছি, কারণ ওটা আমি অলরেডি ধরেছি, তাই এসএথ স্টেটটা আমি বাদ দিলাম। বাদ দিয়ে এই যে এসএথ স্টেটটাকে আমি বাদ দিলাম সেটা বোঝানোর জন্য আমি এখানে জেডএস করলাম। ঠিক আছে, তাহলে এই জিনিসটাই হচ্ছে জেডএস এবং এখানে পার্টিকেল সংখ্যা হচ্ছে n-1। এই হচ্ছে গল্প। এবার নিচেটায় প্রথমে একবার ns ইকুয়াল টু 0 হবে, মানে এই যে জিনিসটা আছে সেখানে ns ইকুয়াল টু 0 হবে। তা ns যখন 0 হবে তখন এসএথ স্টেটটাকে বাদ দিয়ে সামেশন হচ্ছে, আর টোটাল নাম্বার অফ পার্টিকেলস n হবে, কারণ এসএথ স্টেটে কোনো পার্টিকেলই নেই। তাহলে বাকি স্টেটগুলোতে মানে n1 n2 ইত্যাদি সেখানে nটা পার্টিকেল আছে, আর সামেশনটা এসটাকে বাদ দিয়ে হচ্ছে, তাই এইটা হলো। প্লাস পরবর্তী স্টেপটাতে কি হচ্ছে, e টু দ্য পাওয়ার মাইনাস বিটা এপসাইলন এস, এটা বেরিয়ে এলো, ইন্টু জেডএস n-1। ঠিক আছে, পরিষ্কার হলো? মানে যদি উপর নিচে যদি ইনফিনিটি অবধি চলে ব্যাপারটা, নাম্বার অফ পার্টিকেল যদি ফিক্সড না থাকে তাহলে কিন্তু উপর নিচে আইডেন্টিক্যাল কাটাকুটি হয়ে একটা খুব সিম্পল হয়ে যাবে, যেমন ভাবে ফোটনেরটা হলো। কিন্তু যদি টোটাল নাম্বার অফ পার্টিকেলটা ফিক্সড কিছু থাকে তখন কিন্তু একটু মুশকিল, তখন ডিস্ট্রিবিউশনটা মাথায় রেখে আমাকে লেখালেখিগুলো করতে হবে। এসএস স্টেটে 0 পার্টিকেল, এস স্টেটে একটা পার্টিকেল, দুটো পার্টিকেল ইত্যাদি। তো ফার্মি-ডিরাকে তো যেহেতু 0 আর 1 এই দুটোই হয়, তাই ফার্মি-ডিরাকের ক্ষেত্রে এটা এতটাই। কিন্তু যখন আমি যাব বোস-আইনস্টাইন স্ট্যাটিস্টিক্স এর ক্ষেত্রে তখন পুরো ব্যাপারটা এক, শুধু nsটা সবই হতে পারে 0 1 2 3 4 ইত্যাদি। তাহলে ওখানে কি হবে, এক্স্যাক্টলি আগের বারের মতো, কিন্তু আরো কিছু এক্সট্রা টার্ম ঢুকবে। অর্থাৎ পরপর ঢুকতে থাকবে আর কি। ns বার প্রথমটা 0, তারপরের বার ছিল 1 e টু দ্য পাওয়ার মাইনাস বিটা ইন্টু 1 ইন্টু এপসাইলন এস zs n-1। নেক্সট পসিবিলিটি হচ্ছে ns ইকুয়াল টু 2, তাহলে ns ইকুয়াল টু 2 e টু দ্য পাওয়ার মাইনাস বিটা আর 2 এপসাইলন এস zs
নাম্বার অফ পার্টিকেলস n-2, কারণ ns এ এখন দুটো আছে, তাহলে বাকি এনার্জি লেভেলগুলোতে n-2টা পার্টিকেল আছে, রাইট? এরপর ns equal to 3 e to the power minus beta 3 epsilon s zs n-3 ইত্যাদি, এরকম করে চলতেই থাকবে। নিচে যখন আসবো তখন কি হবে? একদম প্রথমটা zs, কারণ নিচে তো ns নেই, উপরে তোর সামনে একটা ns আছে, নিচে তো সামনে কিছু নেই, তাই জন্য প্রথম টার্মটা এখানে থাকে, আর উপরে 0 আছে বলে 0 দিয়ে গুণ হয়, zs n টাইপের কিছু থাকে না। যাই হোক, নিচে একই রকম ভাবেই চলবে, zs n প্লাস e to the power minus beta epsilon s zs n-1 e to the power minus 2 beta epsilon s zs n-2 e to the power minus 3 beta epsilon s zs n-3, এরকম এরকম, ঠিক আছে? এইবার রইল বাকি ক্যালকুলেশন। এটা তো হলো ns বার গুলো আমি লিখলাম, এবার আমাকে ক্যালকুলেট করতে হবে। ক্যালকুলেশনের বেসিক ট্রিক্স একটাই, সেটা হলো zs n এবং zs n-1 বা zs n-2 এদের মধ্যে একটা রিলেশন বার করা, অর্থাৎ হাউ partition function is changing with number of particles। এই কোশ্চেনটা হচ্ছে ইম্পর্টেন্ট, যেখান থেকে অ্যাকচুয়ালি কেমিক্যাল পোটেনশিয়ালের কনসেপ্টটা আসে। কেমিক্যাল পোটেনশিয়াল ব্যাপারটার মানেই হচ্ছে যে সিস্টেমে পার্টিকেলের সংখ্যা চেঞ্জ হলে তার এনার্জি রিলেটেড কি চেঞ্জেস হয়, এবং সিস্টেমের সমস্ত ফিজিক্যাল প্রপার্টির সঙ্গেই পার্টিশন ফাংশন জিনিসটা প্রচন্ডভাবে রিলেটেড। তো আমাদের এইটা দেখতে হবে এখন যে zs n এর সঙ্গে zs n-1 বা zs n-2 রিলেশনটা কি। তো ইন জেনারেল ধরা যাক zs n-delta n আমি ক্যালকুলেট করতে চাইছি, যেখানে ডেল্টা nটা n এর থেকে অনেক ছোট, ঠিক আছে? তো যদি if delta n is much smaller than n, তাহলে log of zs n-delta n এটাকে সিরিজ এক্সপ্যান্ড করে আর কি, টেলর এক্সপ্যানশন, log of zs n into minus delta n del n log of zs। এই জিনিসটাকে আমি একটা প্যারামিটার ধরছি আলফা। এখানে এই সিস্টেমটা এতটাই বড় যে কোন পার্টিকুলার এস স্টেটকে ধরে তাকে আমি এন এর রেসপেক্টে ডেরিভেটিভ নিলাম সেটা ম্যাটার করে না, অর্থাৎ আলফা এস সবার জন্য একই। তো আলফা এসকে আমি ওভারঅল আলফা লিখতে পারি। তা এখান থেকে আমি এটা বুঝলাম যে zs n-delta n is equal to zs n e to the power minus alpha delta n। এই আমার আসল জিনিস আমি পেয়ে গেছি। How partition function changes along with changing number of particles, এইটাকেই এবার ডেল্টা n, তাহলে n n-1 n-2, তো এটাকেই এবার এখানে ইউজ করে, এটা লাস্ট ক্লাসে দেখিয়েছিলাম,
এটাকে ইউজ করে সিম্পলিফাই করে আমরা ns বারের এক্সপ্রেশনস পাই। তো for Fermi-Dirac statistics it is 1 plus 1 by e to the power alpha plus beta epsilon s plus 1, এবং for Bose-Einstein it is -1, plus for Fermi-Dirac and minus for Bose-Einstein। এরপর যেহেতু আমরা ওইটা জানি যে sum over ns bar over ns is equal to capital N, সেই কন্ডিশনটাকে ইউজ করে আলফাটাকে ডিটারমাইন করা যায়। আর আলফা ইকুয়াল টু তো বেসিক্যালি ডেল ডেল এন অফ লগ জেড, এবং আমরা আগে দেখেছিলাম যে ফ্রি এনার্জি পার্টিশন ফাংশনের সঙ্গে একদম স্ট্রেট ফরওয়ার্ড রিলেশনে আছে, সেটা হলো এফ ইকুয়াল টু মাইনাস কেটি এল এন জেড। তো এটাকে লেখা যেতে পারে -1/kt del f del n। হোয়াট ইজ del f del n? চেঞ্জ of free energy with মানে rate আর কি, actually rate of change of free energy with change in number of particles। অর্থাৎ আরো ভালো করে বললে ডেল্টা n যদি 1 হয় তাহলে ডেল্টা f ইকুয়াল টু মিউ হয়। অর্থাৎ একটা পার্টিকেল অ্যাড করতে গেলে টু অ্যাড ওয়ান পার্টিকেল টু আ সিস্টেম, ওই সিস্টেমটার ফ্রি এনার্জিটা কতটা বাড়বে বা কমবে। কেমিক্যাল পোটেনশিয়াল অনেকেরই পজিটিভ হয়, অনেকেরই নেগেটিভ হয়, এটা ডিপেন্ড করছে কি ধরনের বস্তু বা কেমন সিস্টেম নিয়ে আমরা কাজ করছি। তো টু অ্যাড ওয়ান পার্টিকেল টু আ সিস্টেম, হাউ মাচ এনার্জি ইট কস্টস, এই হচ্ছে গল্প। তা এটা হচ্ছে মিউ, তাহলে আলফা ইকুয়াল টু মাইনাস মিউ বাই কেটি। এটাকে এখানে বসিয়ে দিলে ওই যেমন দেখতে সেই রকম, যেটা আগে দেখালাম যেরকম বইতে মানে সব জায়গা থাকে সেই জিনিসটা এখানে পাওয়া যায়। তো এটা আমরা কিভাবে এই ক্যালকুলেশনটা যে করলাম সেটা আমরা করলাম উই ডিড ইট ইন ক্যানোনিক্যাল কনফিগারেশন। ঠিক আছে, আচ্ছা এবার আমাকে একটা জিনিস বল, আমি এখন অবধি যেটা বললাম সেটা অ্যাকচুয়ালি আগের ক্লাসগুলো একটু রিক্যাপ করলাম। তো এই ক্যালকুলেশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মানে তোদের যদি অ্যাকচুয়ালি বোস-আইনস্টাইন বা ফার্মি-ডিরাক ডিরাইভ করতে বলে তাহলে মানে মাইক্রো ক্যানোনিক্যালটা ঠিক মানে আমি অ্যাভয়েড করতেই বলবো। এইভাবে করলে তোদের সব থেকে ইজি হবে। গ্র্যান্ড ক্যানোনিক্যালটাও ভ্যালিড, কিন্তু ওটা একটু ঝামেলার। তো এই ক্যালকুলেশনটা তোরা কি মানে স্টেপগুলো পুরো বুঝতে পেরেছিস, বা কোনো কোথাও কিছু কি জিজ্ঞেস করবি কোনো একটা স্টেপে, সেটা আমি একটু জেনে নিই। মানে কোনো পার্টিকুলার কোনো স্টেপে যদি প্রবলেম হয় বা কোথাও বোঝা যাচ্ছে না। আর যদি ঠিকই থাকে তাহলে এটা একটু আরেকবার বাড়িতে একবার করে দেখে নিবি নিজেরা। ঠিক আছে, এটা আমরা ক্যানোনিক্যাল কনফিগারেশনে করলাম। এবার কিন্তু এখানে আমরা কোথাও গ্র্যান্ড ক্যানোনিক্যাল পার্টিশন ফাংশনটা কিন্তু আমরা অ্যাকচুয়ালি লিখিনি। ঠিক আছে, হ্যাঁ ক্যানোনিক্যাল পার্টিশন ফাংশনকে আমরা নাম্বার অফ পার্টিকেলের ফাংশন হিসেবে লিখলাম সেটা ঠিকই, কিন্তু গ্র্যান্ড ক্যানোনিক্যাল পার্টিশন ফাংশন কিন্তু আমরা অ্যাকচুয়ালি কোথাও ইউজ করি। তো গ্র্যান্ড ক্যানোনিক্যাল পার্টিশন ফাংশন হিসাবে
যদি লেখা হয় ফার্মি ডিডাক্টটা শুরু করার আগে একটু জাস্ট যাতে রিলেট করতে সুবিধা হয় তাই ম্যাক্সওয়েল বোলসম্যানটা আমি জাস্ট বলে নেব, কারণ আমার মনে হচ্ছে এটা আমি পড়িয়েছিলাম ক্লাসে। partition function will be sum over r মানে all possible configuration e to the power minus beta n1 epsilon n2 epsilon 2 এরকম করে চলছে। এইবার যদি আমি এটাকে কোনো একটা মানে ডিস্টিংগুইশেবিলিটি মানে পসিবল নাম্বার অফ অ্যারেঞ্জমেন্টস, তো অল পসিবল কনফিগারেশন, তো এখানে আমি যদি পার্টিকেলের ডিস্টিংগুইশেবিলিটিটাকে কনসিডার করি, মানে ক্লাসিক্যাল সিস্টেম, তার মধ্যে আমি যদি এই ব্যাপারটাকে কনসিডার করি যে n1 হচ্ছে আইডেন্টিক্যাল, n2 টা পার্টিকেল এর আইডেন্টিক্যাল এরকম, তাহলে এদের পসিবল নাম্বার অফ অ্যারেঞ্জমেন্টস সেটা হবে n ফ্যাক্টোরিয়াল বাই n1 ফ্যাক্টোরিয়াল, মানে কত রকম ভাবে এদেরকে আবার নিজেদের মধ্যে অ্যারেঞ্জ করা যায়, ঠিক আছে। তো n ফ্যাক্টোরিয়াল বাই n1 ফ্যাক্টোরিয়াল n2 ফ্যাক্টোরিয়াল ইত্যাদি। মানে ক্লাসিক্যাল সিস্টেম, তার মধ্যে আলাদা আলাদা এনার্জি লেভেল, সেই এনার্জি লেভেলের মধ্যে ও না, এটা ভুল বলছি, উল্টো বললাম, আইডেন্টিক্যাল হলে কেন ভুল হবে, ডিস্টিংগুইশেবল, ঠিক আছে, ডিস্টিংগুইশেবিলিটিটাকে ধরলাম। তাহলে কি হবে, তাহলে একটা এনার্জি লেভেলে একটা পার্টিকেল আছে, আরেকটা পার্টিকেল আছে, আরো একটা পার্টিকেল আছে, তো এদেরকে আবার নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ করে মানে একটা অন্য অর্ডারেও রাখা যেতে পারে। তো এই অল পসিবল অ্যারেঞ্জমেন্ট আমরা ধরছি, ঠিক আছে, কিন্তু একটা এনার্জি লেভেলের মধ্যে না, অল পসিবল অ্যারেঞ্জমেন্ট ধরছি মানে হচ্ছে যে আমি মানে ওভার মানে অল দ্য এনার্জি লেভেলস আমি অল পসিবল অ্যারেঞ্জমেন্ট ধরছি, এবং তারপর একটা এনার্জি লেভেলের মধ্যে যে আগে পড়ে সেইটাকে আমি মানে বাদ দিচ্ছি, মানে ব্যাপারটা বুঝেছিস তো, মানে টোটাল ধরে নে, মানে বলতে চাইছি এটা যে 10 সাপোজ আই হ্যাভ 10 বলস, এবং তাদেরকে আমি সাপোজ 4 1 2 3 4 5, হ্যাঁ, তো ধরো 10টা বল, এটাকে আমি 5টা সকেটের মধ্যে রাখবো, তো কত রকম ভাবে আমি রাখতে পারি, তো 10টা বলকে আমি বেসিক্যালি 10 ফ্যাক্টোরিয়াল ভাবে অ্যারেঞ্জ করতে পারি, কিন্তু এর মধ্যে একটা সকেটের মধ্যে যদি n1টা বল থাকে তাহলে এদেরকে তো আগে পরে রাখা একই ব্যাপার, তাহলে তখন আমাকে 10 ফ্যাক্টোরিয়ালকে n1 ফ্যাক্টোরিয়াল n2 ফ্যাক্টোরিয়াল n3 ফ্যাক্টোরিয়াল n4 ফ্যাক্টোরিয়াল n5 ফ্যাক্টোরিয়াল এটা দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে। একটা বক্সে তো আগে পরে রাখা একই ব্যাপার, কিন্তু বিভিন্ন বক্সে চলে গেলে তখন টোটাল 10 ফ্যাক্টোরিয়াল ভাবে এটাকে মানে সাজানো যায়, তো এরা সকলেই ডিস্টিংগুইশেবল, কিন্তু যখন এরা একটা বক্সের মধ্যে ঢুকে যাচ্ছে তখন অর্ডারটা ডাজ নট ম্যাটার, মানে among n1 balls order does not matter, তো সেই জন্য এত রকম ভাবে পসিবল অ্যারেঞ্জমেন্ট হলো। তারপর তার সঙ্গে তো এই জিনিসটা যেমন আছে তেমন e to the power minus বিটা, এখানে জায়গা নেই, যাই হোক এক্স্যাক্টলি এরকম যেটা আছে সেটা। তারপর এটাকে প্রসিড করলে এটা বেসিক্যালি বাইনোমিয়াল এক্সপ্যানশন আর কি, এটাকে প্রসিড করে তারপরে ফার্দার ক্যালকুলেশন করে দেখা যাবে
যে ns bar is equal to n to the power minus beta epsilon s by sum over e to the power minus beta epsilon s. এইটা অ্যাকচুয়ালি কি n into canonical probability for a সিঙ্গেল পার্টিকেল, সেটাকে আমি আবার ঘুরে ফেরত পেলাম। এটা তো জাস্ট ক্রস কনফার্মেশন যে আমাদের ক্যালকুলেশনগুলো ঠিক আছে। ওকে, n probability epsilon s। আচ্ছা, এবার ফোটন স্ট্যাটিস্টিক্স এই পদ্ধতিতে, মানে এই গোটা পার্টিশন ফাংশনটা লিখে ফোটন স্ট্যাটিস্টিক্স। কিভাবে হবে? The partition function is given by this, আবার শুরু থেকে এরকম হলো। এবার যেহেতু কোনো রেস্ট্রিকশনস নেই, মানে এই ব্যাপারটা তো এখানে আসবেই না, এই যে ব্যাপারটা ঢুকলো, এটা তো ডিস্টিংগুইশেবল 10টা বল, ডিস্টিংগুইশেবল বলে এই ব্যাপারটা ঢুকেছিল। তা ফোটনের ক্ষেত্রে তো এটা কোনো মতেই ঢুকছে না, সেটা একটা ভালোই ব্যাপার। আর একটা ব্যাপার হলো যে ফোটনের ক্ষেত্রে ns can have any value, আর টোটাল নাম্বার অফ পার্টিকেলস এর উপর কোনো কনস্ট্যান্ট নেই। তাহলে আমি এটাকে সিম্পল, মানে আর এর উপর সাম মানে হচ্ছে n1 n2 এদের অল পসিবল ভ্যালুর উপর সাম e to the power minus beta n1 epsilon 1 into e to the power minus beta n2 epsilon 2, মানে n1 n2 যুক্ত টার্মগুলোকে আমি আলাদা করে নিচ্ছি। আচ্ছা, সামেশন তো n1 n2 এর অল পসিবল ভ্যালুর উপর, তাহলে n1 এর উপর সামেশন, সেখানে শুধু এই টার্মটা থাকবে। এবার শুধু এই টার্মটার জন্য শুধুমাত্র n2 এর উপর সামেশন হবে। তাহলে এই মাল্টি ভেরিয়েবল যে সামেশন, সেটাকে আমি এবার ব্রেক করব। n1 এর উপর সাম e to the power minus beta n1 epsilon 1 n2 এর উপর সাম e to the power minus beta n2 epsilon 2 n3 এর উপর সাম e to the power minus beta n3 epsilon 3, এরকম করে করে চলল। n1 এর ভ্যালু 0 হতে পারে, ইনফিনিটিও হতে পারে। এটা এত সুন্দরভাবে যে আলাদা করে লিখতে পারলাম তার কিন্তু একটাই কারণ, যে নো restrictions on total number, না হলে কিন্তু এরকম লিখতে পারতাম না। আচ্ছা, এবার এটা তো একটা জিপি সিরিজ, এই জিনিসটা একটা জিপি সামেশন, ভেঙে লিখলেই দেখতে পাওয়া যাবে। So this is actually equal to 1 by 1 minus e to the power minus beta epsilon s, মানে a by 1 minus r। জিপি সিরিজ ইনফাইনাইট হলে ইনফাইনাইট সিরিজ সামেশন যেটা হয়, ফার্স্ট টার্ম ডিভাইডেড বাই 1 minus r, আর হচ্ছে রেশিও অফ, মানে কমন রেশিও আর কি, ফার্স্ট টার্মের সঙ্গে সেকেন্ড টার্ম, তার সঙ্গে থার্ড টার্ম, কমন রেশিওটা। তা এটা হচ্ছে এরকম। ও আচ্ছা, তাহলে এটা এপসিলন এস নয়, এপসিলন 1 এটা, সরি। তারপরেরটা হচ্ছে 1 by 1 minus e to the power minus beta epsilon 2
এই এরকম করে করে চলছে। তাহলে এইটা আমরা কি পেলাম? আমরা পেলাম আমাদের পার্টিশন ফাংশন ফর ফোটন স্ট্যাটিস্টিক্স। তাহলে log of z is minus sum over r log 1 minus e to the power minus beta epsilon r। log z টাই বার করা মানে ইজি টু হ্যান্ডেল এবং আলটিমেটলি তো log z এই আসতে হবে। অতএব ns বার is equal to minus 1 by beta। পার্টিশন ফাংশন থেকে ns বার বার করার কিন্তু একটাই উপায়, এই ফর্মুলা minus 1 by beta del log z of del epsilon s। ঠিক আছে, এটা মোস্ট প্রবাবলি আমি আগে কখনো দেখিয়েছিলাম যে এই ফর্মুলাটা কোত্থেকে আসে। সেটা অ্যাপ্লাই করলে আমরা আবার সেই রেজাল্টটি ফেরত পাই, সেটা হচ্ছে e to the power মানে প্ল্যাঙ্ক ডিস্ট্রিবিউশন e to the power beta epsilon s minus 1, যেখান থেকে কোয়ান্টাম ফিজিক্সের জার্নি শুরু হলো আর কি। ঠিক আছে, আচ্ছা এবার Bose-Einstein statistics। আমরা শুরু করব অ্যাকচুয়ালি এই যে গ্র্যান্ড পার্টিশন ফাংশন বলে একটা কথা বলছিলাম আগে, কিন্তু পার্টিশন ফাংশনের কনসেপ্টটা কিন্তু পুরোপুরি ক্যানোনিক্যাল ডিস্ট্রিবিউশন বা ক্যানোনিক্যাল অনসেম্বলের সঙ্গে রিলেটেড। তাই শুরুটা আমাকে ক্যানোনিক্যাল পার্টিশন ফাংশন দিয়েই করতে হবে, তারপর আমি তার মধ্যে ওই এনটাকে ভ্যারি করিয়ে কিভাবে ব্যাপারটাকে আনা যায় সেটা আমি তারপরে দেখব। ঠিক আছে, তাহলে এই যে শুরুটা আমি করব ক্যানোনিক্যাল অনসেম্বলের পার্টিশন ফাংশন যেমন হয়, অর্থাৎ যেভাবে আগেরগুলো শুরু হয়েছে সেভাবেই। পার্টিশন ফাংশন হচ্ছে এই, যেহেতু এটা বোস-আইনস্টাইন সুতরাং এনআর এর অল পসিবল ভ্যালুস এবং টোটাল নাম্বার অফ পার্টিকেলস ধরি এটা সিস্টেমটায় কোনো একটা গ্যাস। ঠিক আছে, বোস-আইনস্টাইন স্ট্যাটিস্টিক্স ফলো করছে একটা গ্যাস মানে কিন্তু সবসময় যে অক্সিজেন নাইট্রোজেন হাইড্রোজেন এইটা বোঝায় না। গ্যাস বলতে অ্যাকচুয়ালি বোঝায় এনি সিস্টেম অফ নন ইন্টারঅ্যাক্টিং পার্টিকেল। ঠিক আছে, মানে গ্যাস বলতে তো তাই, মানে একে অন্যের থেকে এতটাই দূরে থাকে, অনেক দূরে থাকে আর কি, বন্ডিংটা একটু ঢিলে হয়, তো ইন্টারাকশনটা কম থাকে। তো যে কোনো সিস্টেম অফ নন ইন্টারঅ্যাক্টিং পার্টিকেলস, অর্থাৎ আমি যদি ইন্টারাকশনটা ইগনোর করে, মানে এগুলো তো সবই একটা মডেল, মানে যে কোনো একটা সিস্টেমের থিওরিটিক্যাল মডেল প্রথমে একটা সিম্পল অ্যাপ্রক্সিমেশন দিয়েই শুরু হয়, তারপর তাতে যদি কাজ না হয় তখন ব্যাপারটা কমপ্লিকেশনস ঢোকাতে হয়। তো এই গ্যাস বলতে নন ইন্টারঅ্যাক্টিং পার্টিকেলস বোঝায়, অর্থাৎ ইন্টারঅ্যাকশন টার্মটাকে নেগলেক্ট করা হচ্ছে। পরে তুই ইন্টারঅ্যাকশন টার্ম হিসাবে কিছু জিনিস ঢোকাবি আর কি, যখন যেমন দরকার হবে সেই রকম। ওকে, এইবার এই পার্টিশন ফাংশন থেকে একটা অন্য ধরনের একটা ফাংশন আমি ডিফাইন করব, যেটা which will allow variation of n। ঠিক আছে, মানে বিভিন্ন n হতে পারে এই ব্যাপারটাকে ইনক্লুড করে z থেকে একটা নতুন পার্টিশন ফাংশন ডিফাইন করব, যেটাকে আর কি গ্র্যান্ড পার্টিশন ফাংশন বলা যেতে পারে।
ওকে, আচ্ছা তো কিভাবে করব জিনিসটা, ব্যাপারটা এরকম যে জেড যেটা সেটা আমরা আগেই দেখেছি যে জেডটা সবসময় নাম্বার অফ পার্টিকেল, মানে এটা তো স্বাভাবিক ব্যাপার যে জেড সবসময় নাম্বার অফ পার্টিকেলের উপর ডিপেন্ড করবে, এবং আমরা এই ডিপেন্ডেন্সটাও দেখেছি যে জেড অফ n মাইনাস ডেল্টা n is equal to z of n e to the power minus alpha delta n। ঠিক আছে, তো আমরা এই ফাংশনটাকে ডিফাইন করব এভাবে, z n ড্যাশ e to the power minus alpha n dash summing over all possible values of n dash। মানে এখানে তো n, এটা তো given, this is given, কিন্তু আমরা সলিউশনটা করছি গ্র্যান্ড ক্যানোনিক্যাল কনফিগারেশন। মানে আমি একটু আগেই বলছিলাম যে আমরা কিন্তু আমাদের মডেলটাকে আমাদের সুবিধার জন্য একটু এদিক ওদিক অন্যরকম ধরে নিতে পারি, কিন্তু আমাকে ফিজিক্যাল কন্ডিশনগুলোও সেই সঙ্গে মাথায় রাখতে হবে। যেমন এক্ষেত্রে যেমন আমি বলছি যে আমি একটা এক পিস কপার নিয়েছি, তাহলে তার টোটাল নাম্বার অফ পার্টিকেলটা এক্ষেত্রে ফিক্সড। ফোটন হলে তো আবার ফিক্সড হতো না, যাই হোক কপারের ক্ষেত্রে এটা ফিক্সড, কিন্তু আমি গ্র্যান্ড ক্যানোনিক্যাল কনফিগারেশন ইউজ করে এটাকে সলভ করতে চাই, সেই জন্য আমি একটা ভেরিয়েশন অ্যালাউ করছি, করে আমি একটা নতুন পার্টিশন ফাংশন আমি এখানে ডিফাইন করছি। ওকে, আচ্ছা এবার উভয় পক্ষের যদি আমি লগ নিই, log of z, this will be equal to log of z n minus alpha n। এইটা কিভাবে লিখলাম, অ্যাকচুয়ালি সামেশনের মধ্যে n ড্যাশ ইকুয়াল টু n এই পার্টটা রেখে all other terms have been neglected। এটা এই জন্য নেগলেক্ট করা হলো কেননা এই যে জেড এন, এইটা অ্যাকচুয়ালি জেড এন, এটা অ্যাকচুয়ালি খুব র্যাপিডলি বাড়ে উইথ এন। ঠিক আছে, মানে জেড এন ড্যাশ, এটার কথাই বলি, জেড এন ড্যাশ এটা এন এর সঙ্গে খুব ফাস্ট বাড়ে, আর ই টু দ্য পাওয়ার আলফা এন ড্যাশ এটা এন এর সঙ্গে খুব ফাস্ট ফল করে, এটা তো এক্সপোনেনশিয়ালি ফলিং, আর পার্টিশন ফাংশন তো এন বাড়লে বাড়বেই, মানে এটা তো নাম্বার অফ স্টেট বাড়বে, এবং যেহেতু এনটা খুবই লার্জ একটা অ্যামাউন্ট, ফলে এন বাড়লে এটা খুব র্যাপিডলি বাড়বে, এটা এন বাড়লে এটা খুব র্যাপিডলি কমবে। তাহলে আমি যখন দুটোর প্রোডাক্ট লিখছি জেড এন ড্যাশ ই টু দ্য পাওয়ার মাইনাস আলফা এন ড্যাশ, এই প্রোডাক্টটা আমি যখন লিখছি, এটা কার প্রোডাক্ট, একটা ফাংশন যেটা খুব ফাস্ট বাড়ে আর একটা ফাংশন যেটা খুব ফাস্ট ফল করে, তাহলে এদের যে প্রোডাক্ট সেটা খুবই শার্প একটা পিক থাকবে কোথাও একটা, মানে এই ফাংশনটা দেখতে এরকম কিছু একটা হবে, মানে খুবই শার্প একটা পিক থাকে। যখন আমরা খুব হাইলি ইনক্রিজিং আর হাইলি ডিক্রিজিং ফাংশনকে গুণ করি তখন তার একটা শার্প পিক থাকে, কোনো একটা এন ড্যাশে এটার একটা শার্প পিক থাকবে। তো আমি আলফাটাকে প্রপারলি চুজ এমন ভাবে করতে পারি যাতে এই পিকটা n ড্যাশ ইকুয়াল টু n এ
কোইনসাইড করে। মানে কোথায় পিকটা হবে এটা তো বুঝতেই পারছিস, কোথায় পিকটা হবে সেটা আবার এটার উপর ডিপেন্ড করছে, মানে কতটা ফাস্ট ফল করছে বা কতটা স্লো ফল করছে তার উপর তো এই পিকের পজিশনটা ডিপেন্ড করছে। মানে ব্যাপারটা কি ক্লিয়ার হয়েছে? মানে একটা ফাংশন যেটা প্রচন্ড ফাস্ট ফল ইনক্রিজ করে, আর একটা ফাংশন যেটা খুবই ফাস্ট ডিক্রিজ করে। তো এটা এভাবেও ডিক্রিজ করতে পারে, আবার এটা আরো স্লোলি ডিক্রিজ করতে পারে। তো কতটা ফাস্ট বা কতটা স্লোলি ডিক্রিজ করবে তার উপর কিন্তু ডিপেন্ড করে যে এই পিকটা কোথায় হবে, এখানে হবে নাকি এখানে হবে। তো কতটা ফাস্ট বা কতটা স্লোলি আর কি ডিক্রিজ করছে তার উপর যেহেতু ডিপেন্ড করে, তাহলে আলফাটাকে আমি এমন ভাবে চুজ করব যাতে এই পিকটা n ড্যাশ ইকুয়াল টু n, মানে যেটা আমার গিভেন আছে সেইখানেই যাতে পিকটা কোইনসাইড করে, এইভাবে আমি ব্যাপারটাকে চুজ করব, মানে আলফাটাকে সেভাবে চুজ করব। তাহলে পিকটা যেহেতু এনে আছে, আর এটা পিকটা যেহেতু এনে আছে, তাহলে এন এর জন্যই এটা খুব হাই ভ্যালু, এবং বাকিদের জন্য অর্থাৎ এই সমস্ত এলাকাতে এটার ভ্যালুটা খুবই লো, অর্থাৎ 0। সেই জন্যই আমরা এই সামেশনের মধ্যে শুধু এন এর টার্মটাই রাখতে পারি, বিশেষ করে যখন লগারিদম নিচ্ছি তখন অবশ্যই রাখতে পারি, এবং বাকিগুলোকে আমি ইগনোর করতে পারি। ঠিক আছে, তো এই হচ্ছে পুরো ব্যাপারটার পেছনে, মানে এই জিনিসটা লেখার পেছনে আর্গুমেন্ট। তাহলে এইটা আমার এক প্রকারের পার্টিশন ফাংশন, যেটাকে আমি বলতে পারি গ্র্যান্ড পার্টিশন ফাংশন। কখন বলতে পারি? যখন আমার এন এর ভেরিয়েশন অ্যালাউড। কিন্তু এই প্রবলেমটার ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি যে এখানে এনটা কিন্তু গিভেন, হুইচ ইজ ফিক্সড। কিন্তু যদি ভেরিয়েশন অ্যালাউ করি তখন ব্যাপারটা এরকম দাঁড়াবে। আচ্ছা, এবার ফাইন, তাহলে আমার এবার তো মোটামুটি ম্যাথমেটিক্যাল ব্যাপারগুলো হয়েই গেল। তো এই যে গ্র্যান্ড পার্টিশন ফাংশন যেটা পাওয়া গেছে, তো এটা বেসিক্যালি আর এর উপর সাম e টু দ্য পাওয়ার মাইনাস বিটা n1 epsilon 1 n2 epsilon 2 dot 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 e to the power minus beta minus alpha n1 plus n2 plus n3 dot dot dot। এই যে n dash সেইটা n dash, এবং n dash যেহেতু যা খুশি, তাই এখন বর্তমানে আমাদের n1 n2 এগুলো যা খুশি হতে পারে। So this is basically n1 n2 ইত্যাদি e to the power minus beta e to the power minus alpha, এই এবং ঠিক এক্স্যাক্টলি আগের মতো, অর্থাৎ যখন ফোটন স্ট্যাটিস্টিক্স করেছিলাম তখন যেভাবে স্প্লিট করেছিলাম, এখন আমি সেটা এটার ক্ষেত্রেও করতে পারি, স্প্লিট করতে পারি, যেটা আমি এতক্ষণ পারছিলাম না। এই সিচুয়েশনে সম্ভব না, কারণ এই জিনিসটা ছিল। আমি কনস্ট্যান্টটা তুলে দিলাম, এন এর ভেরিয়েশন অ্যালাউ করলাম, কনস্ট্যান্ট যেই উঠে গেল, এখন আমি সামেশন হিসাবে এটাকে আলাদাভাবে লিখতে পারি। তাহলে এখন এটা হয়ে যাবে n1 0 to infinity e to the power minus alpha plus beta epsilon 1 n1 sum over n2 0 to infinity e to the power minus alpha plus beta epsilon 2 n2, এরকম করে the series goes on। এবার সেই জিপি সিরিজ একই ব্যাপার, তাহলে 1 by 1 minus e to the power minus alpha plus beta epsilon 1 n1 1 by 1 minus e to the power minus alpha plus beta epsilon 2 n2, এরকম করে করে, ও আচ্ছা n1 n2 কেন থাকবে, সরি, এটার উপর তো সামেশন হয়ে গেল। So this is our grand partition function. তাহলে log of grand partition function is minus sum over log 1 minus e to the power minus alpha minus beta epsilon r sum over r। এবার আমরা কি লিখেছিলাম, this is equal to log zn minus alpha n।
এই আমার n চলে এলো। ফিক্সড n এর জন্য কি হয় আর ফিক্সড না হলে কি হয়। ওকে, তো এখান থেকে আমি পাচ্ছি log of zn is equal to alpha n minus summation log 1 minus to the minus alpha minus beta epsilon r। ঠিক আছে, এই অবধি ক্লিয়ার? এরপর ns বার করতে হবে, মাইনাস 1 বাই বিটা del epsilon s of log z। কিন্তু এক্ষেত্রে ব্যাপারটা অতটা ইজি নয়, কারণ একটা এক্সট্রা একটা ঝামেলা আছে। ঠিক আছে, আগের বারের মতো যেমন ফট করে ডেরিভেটিভ নিয়ে হয়ে গেছিল, এইবার কিন্তু সেটা হবে না। এই যে টার্মটা আছে এখান থেকে আমি পাবো মাইনাস বিটা e to the power minus alpha minus beta epsilon s by 1 minus e to the power minus alpha minus beta epsilon s। কিন্তু এই যে টার্মটা আছে আলফা n প্লাস del epsilon s of alpha n, এই ব্যাপারটার মধ্যে একটুখানি খাটতে হবে, কেননা আলফাটা তো একটুখানি কমপ্লিকেটেড একটা প্যারামিটার। আলফাটা কি ছিল? del del n of log z। ঠিক আছে, তো এই z এর মধ্যে আবার এনার্জির ব্যাপার স্যাপার থাকে, তো এই জিনিসটা অতটা স্ট্রেট ফরওয়ার্ড নয়। তাহলে এই জিনিসটাকে একটুখানি আলাদাভাবে ইভ্যালুয়েট করতে হবে। তার জন্যই বলছিলাম যে গ্র্যান্ড ক্যানোনিক্যাল কনফিগারেশনে জিনিসটা করাটা একটুখানি আর কি ডিফিকাল্ট। আচ্ছা, তো এটা আমরা ইভ্যালুয়েট এইভাবে করব যে আমরা আলফাটাকে এমন ভাবে চুজ করেছি আলফাটাকে আমরা এমন ভাবে চুজ করেছি সো চোজেন দ্যাট ওই ম্যাক্সিমাটা n ড্যাশ ইকুয়াল টু n এ হয়। কার ম্যাক্সিমা? zn ড্যাশ ই টু দ্য পাওয়ার মাইনাস আলফা n ড্যাশ, তার ম্যাক্সিমাটা যেন n ড্যাশ ইকুয়াল টু n এ হয়। তার মানে del del n ড্যাশ of zn ড্যাশ ই টু দ্য পাওয়ার মাইনাস আলফা n ড্যাশ, সেইটা at n ড্যাশ ইকুয়াল টু n is 0। তা যদি এটার ম্যাক্সিমা এখানে হয়, আমরা অলরেডি দেখেছি যে স্ট্যাটিস্টিক্যাল মানে যে কোনো ফাংশন z সেটার ম্যাক্সিমা যেখানে হবে log z এর ম্যাক্সিমাও সেখানে হবে। তাহলে এই কন্ডিশনটাকে আমি এভাবেও লিখতে পারি log z n ড্যাশ minus alpha n dash at n dash equal to n is 0. Therefore, del del n of log zn minus alpha is equal to 0. এবং এখান থেকে আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে alpha is equal to del del n of log z। কিন্তু এইবার তাহলে এখান থেকে বোঝা গেল যে আলফা ইজ ইটসেলফ এ ফাংশন অফ n, কেননা আলফাটাকে এমন ভাবেই চুজ করেছি যাতে n ড্যাশ ইকুয়াল টু n এ জিনিসটা কোইনসাইড করে, মানে ম্যাক্সিমাটা হয়। তাছাড়া এই রিলেশন থেকেও বোঝা যাচ্ছে যে আলফা ইজ ইটসেলফ আ ফাংশন অফ n, তার জন্য এই জিনিসটা এতটা সিম্পল নয়। ঠিক আছে, আচ্ছা এরপর
log Zn is equal to alpha n plus log of grand partition function so এই জিনিসটা del n of log z del n of log z এইটা is equal to alpha plus n del alpha del n plus del alpha del n ঠিক আছে, মানে এটা ঠিক এখান থেকে নয়, এটা এখান থেকে লিখলাম যে যেহেতু log zn হচ্ছে alpha n plus log of grand partition function, তাহলে del n টা হবে alpha plus n del alpha del n plus log z টা আলফার সঙ্গে ভ্যারি করবে, তাহলে del alpha into del alpha del n। তাহলে এইবার এই জিনিসটাকে আমি এইখানে বসিয়ে পাচ্ছি আলফা আলফা কেটে যাচ্ছে, তাহলে যেটা থাকছে সেটা হলো n প্লাস del alpha log z equal to del alpha of log z এবং সেইটা equal to 0। এই রিলেশন থেকে পেলাম। ওকে, এবার nটা মানে আলফা কিভাবে ক্যাপিটাল n এর উপর ডিপেন্ড করে সেটার কারণটা হচ্ছে টোটাল নাম্বার অফ পার্টিকেলস যেহেতু ফিক্সড। জাস্ট এ মিনিট, হ্যাঁ, যেহেতু আমরা এই জিনিসটা অলরেডি ডিরাইভ করলাম যে log z is alpha n minus sum over r log 1 minus e to the power minus alpha minus beta epsilon r, এটা যেহেতু আমরা ডিফাইন করলাম, therefore del alpha of log z এটা তো 0, তাহলে এখান থেকে আমি আবার পাচ্ছি ক্যাপিটাল N is equal to sum over r 1 by e to the power alpha plus beta epsilon r minus 1। তো অনেকভাবেই আমরা ns বারটাকে লিখতে পারি, ঠিক আছে। এইখানে যেমন এই জিনিসটা একটা ঢুকেছে যে del epsilon s of alpha n, তো এটাকে আমরা একটু মানে আরো 2-3টে ম্যাথমেটিক্যাল স্টেপ বাড়বে, বাড়িয়ে টাড়িয়ে তারপরে এটা দেখানো যায় যে এই পুরো জিনিসটা হচ্ছে 0। আবার অতটা ঝামেলায় না গিয়ে জাস্ট এইটুকুই করা যায় যে আমরা আগেই বলেছিলাম আলফা এমনভাবে চুজ করব যাতে এই জিনিসটার ম্যাক্সিমাটা এখানেই আসে, অর্থাৎ ম্যাক্সিমার কন্ডিশনটা লিখলাম, লিখে টিখে আমি এইটা পেলাম। কিন্তু আমি জানি যে log zn হচ্ছে alpha n plus log grand partition function, তাহলে সেখান থেকে আমি আবার এইটাকে বার করলাম, বের করে আমি এখানে পুট করলাম, করে ফাইনালি আমি পেলাম del alpha of log z is equal to 0। তা log z যেটা পেয়েছিলাম সেটাকে ডেরিভেটিভ করে আমি এই ব্যাপারটা পেলাম। তো এখান থেকেই আমি ক্লিয়ারলি লিখতে পারি যে obviously this is equal to this। সুতরাং for Bose-Einstein statistics ns bar is equal to 1 by e to the power alpha plus beta epsilon s minus 1।
ঠিক আছে, এবং তারপরে ওই মিউ ইকুয়াল টু যেটা ব্যাপার, মানে মিউ ইকুয়াল টু মাইনাস কেটি আলফা, সেই ব্যাপারটাকে এখানে ঢুকিয়ে নিলে বোথ সায়েন্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স এর ফাইনাল এক্সপ্রেশনস চলে এলো। এবার এই একই লাইনে ফার্মি ডিডাক্ট স্ট্যাটিস্টিক্সও ক্যালকুলেট করা যায়, কিন্তু সেটা আমি করাবো পরের দিন, নেক্সট। তাহলে গ্র্যান্ড ক্যানোনিক্যাল কনফিগারেশনে করাটা মানে খুবই একটা ঘুরপথ। তো যদি মেনশন করে দেয় তাহলে এভাবেই করতে হবে, সেটা একটা আলাদা কথা, কিন্তু আদারওয়াইজ ক্যানোনিক্যাল কনফিগারেশনে করাটা সব থেকে ইজি, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, আচ্ছা তোরা না এই জায়গাটা মানে বিশেষ করে লাস্ট পার্টটা একটু ইয়ে আছে, একটু কনফিউজিং, এটা তোরা বাড়িতে একটু ভালো করে পড়ে ব্যাপারটা নিজে একবার খাতায় কর। এবার যদি কোনো স্টেপে বুঝতে না পারি, এটা যদি পুরো বুঝে যাস তাহলে ফার্মি ডিডাক্টটা খুব ইজি লাগবে, আর যদি কোনো স্টেপে প্রবলেম থাকে তাহলে হচ্ছে আমাকে পরশুদিন বলবি নেক্সট ক্লাসে।